ভীতি তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস দল তারা দিশেহারা হয়ে যখন জনগণের আস্থা তারা বুঝে গেছেন তাদের পক্ষে নেই, বিভিন্ন জায়গায় তারা হুমকি দিয়েছে, কোথাও কোথাও আমাদের ফ্ল্যাগ আমাদের পতাকা ছিঁড়ে দিয়েছে। আজকে সকালবেলা এই চিলাখানায় আমাদের সমাবেশের প্রচার করার অপরাধে তাকে পেটানো হয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে এখন হসপিটালে ভর্তি। এ কোন দল? যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছিলেন গুন্ডা দমন কি করে করতে হয় সেটা আমার জানা আছে। আজকে আমরা দেখছি গুন্ডারাই মমতা ব্যানার্জিকে পরিচালনা করছেন, গুন্ডাদের রানী হচ্ছেন মমতা ব্যানার্জি। আজকে গোটা রাজ্যের মানুষ জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনারা উপলব্ধি করেছেন। কৃষক ফসলের দাম পাচ্ছে না, আলু চাষিদের আলু এখনো হিমঘরে 30%, জানি না বের করতে পারবে কিনা। আবার আশায় বাতে চাষা কৃষক আলু চাষের জন্য জমি চাষ করছে, ভেজাল বীজ, আলুর ভেজাল বীজ, রাসায়নিক সারের কৃত্রিম অভাব, কালোবাজারি সব চলছে গোটা রাজ্য জুড়ে। এখানে এগ্রিকালচার অফিসার, থানার বড়বাবু, আইসি, এরা সব জানে, শুনেছেন। আলু সারের ফাটকা বাজার তৈরি করবার জন্য যে ফার্টিলাইজারের হোলসেলার ডিলার একটা গ্রেপ্তার হয়েছে, হয়নি। কেন? রাতের অন্ধকারে ওদের মধ্যে যোগসাজশ হয়, কত টাকায় রফা হয়। এটা নিছক বিষয় নয়। গোটা পশ্চিমবাংলার অর্থনীতি মুখ উপড়ে পড়েছে, বেকারদের চাকরি নেই, কোন শিল্প নেই। শিল্পের জমি, চা বাগিচার জমি মমতা ব্যানার্জি জোর করে কেড়ে নিয়ে আজকে যারা জমি হাঙর তাদের কাছে সস্তায় বিক্রি করে দিচ্ছে। আর কেন্দ্রে আর একটা সরকার চলছে, নরেন্দ্র মোদী সরকার, যে আরএসএস এর পালের গোদা মোহন ভাগবতের কথায় উঠে বসে। তাই 140 কোটি দেশের মানুষ আমরা, 4টা লোক আমাদের দেশ পরিচালনা করছে, নরেন্দ্র মোদী, মোহন ভাগবত, 46টা রাষ্ট্রায়ত্ত সংস্থা, একটার পর একটা বিক্রি করবার ষড়যন্ত্র, আর ওরা বেচছে আর কিনছে মোদী আর আম্বানি। এই বিষয়টা উপলব্ধি করতে পারছে। আমি আলোচনাকে বাড়াবো না, আমাদের মূল নেতৃত্ব এখানে আছে। এই কঠিন কাজের সময়, ধান কাটার মরশুম, অকাল বন্যায় অনেকের ধান জলের তলায়, শোষক পোকার দাপটে বিঘের পর বিঘে জমি কৃষক কাটছে না, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। কোন এগ্রিকালচার দপ্তর, কোন তৃণমূলের নেতা মন্ত্রী, কারো কোনো এখানে কৃষকরা তার দেখা পাচ্ছে না। সরকার না সরকার? তাই নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জির মধ্যে যে গোপনতা 21 নির্বাচনে আমরা উপলব্ধি করলাম। নাগপুর থেকে ওই মোহন ভাগবত কলকাতায় এলেন, কি বললেন? যে বিজেপি যদি না যেত তাহলে মমতা ব্যানার্জি থাকলে ক্ষতিটা কি? মমতা ব্যানার্জি সাক্ষাৎ দুর্গা, এ কথা মোহন ভাগবত বলেছিলেন। আগে মানুষের গণতন্ত্র বিপন্ন, আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, চোরেরা দেশ চালাচ্ছে। গরিব মানুষ ওই আবাসন তার টাকা যারা পাচ্ছেন 10,000, 15,000, 20,000, মমতা ব্যানার্জি ভাইয়েরা ধমক দিয়ে চমক দিয়ে তাদের কাছ থেকে নিচ্ছে, না দিলে পেটাচ্ছে। আজকে পশ্চিমবাংলায় একটা শিল্প হয়নি,
MA পাস বিয়ে করার পর তাদের চাকরির কোনো ব্যবস্থা হয়নি। আমরা যখন ছিলাম SSC টেট পরীক্ষার মধ্য দিয়ে কে কোন দল করতো আমরা গুরুত্ব দিতাম না, যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউ হতো, তাদের চাকরি হতো। আগে সাদা খাতা যারা জমা দিয়েছে তারা হাই স্কুলে শিক্ষক হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যারা মানব সম্পদ তৈরি করবে এটা মানা যায় না। 26,000-এর চাকরি চলে গেছে, তার মধ্যে কিছু যোগ্য শিক্ষক আছে। আমরা বলেছি তাদের ব্যবস্থা করা হোক। এবারও SSC পরীক্ষা হয়েছে, আবারও দুর্নীতি আশ্রয় নিয়েছে এই মমতা ব্যানার্জি SSCর দায়িত্বে যারা আছে। চোরেদের সরকার, কোন সরকার? তাই বন্ধুগণ, আমার আলোচনাকে আমি বাড়াচ্ছি না। আমাদের জেলার কিছু দাবি, আমরা এই যে আমাদের বাংলা বাঁচাও যাত্রা যুক্ত করেছি, মেডিকেল কলেজকে আমাদের জাতীয় পর্যায়ের কলেজ হিসাবে তার পরিকাঠামো তৈরি করা। পঞ্চানন সাহেব, তার নামে ইউনিভার্সিটি, শুধু সাইনবোর্ড আছে, অধ্যাপক নেই, উপাচার্য নেই, রেজিস্ট্রার নেই। কালকে আমরা গেছিলাম আমাদের নেতৃত্ব সহ হরিষামারিতে, সেখানে দ্বিতীয় ক্যাম্পাস, কন্ট্রাকচুয়াল সব হচ্ছে অধ্যাপক, একটা স্থায়ী অধ্যাপক নেই। কি তামাশা? শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে তামাশা। ঘোমটার নিচে খামটার নাচক। মমতা ব্যানার্জি, আজকে মোদী চক্রান্ত করছে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণ করে ওই আদানি আম্বানিদের মতো যারা কর্পোরেট তাদের হাতে তুলে দিয়ে শিক্ষা ব্যবস্থা চালানো। গরিব পরিবার, কৃষক পরিবার ঠেলা চালায়, অটো চালায়, টোটো চালায়, তার ছেলেমেয়েরা পড়তে পারবে অত টাকা দিয়ে? ওদের বছরে পড়াশোনা করার দরকার নেই। এই বিষয়গুলো আপনারা বুঝবেন। আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, কৃষিতে কৃষক কোনো লাভ করতে পারছে না, ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছে না, ব্যাংকের ঋণ আমরা বলেছি মকুব করো। তোষার তৃতীয় সেতু, চকচকায় আমরা লুটপাট, এই ধরনের 28টা দাবি নিয়ে আমরা রাজ্যের দাবির সাথে যুক্ত করেছি। তাই 19 দিন ধরে আমাদের কমরেডরা একটার পর একটা জেলাতে যাবেন। যেসব জেলা যেতে পারবে না সেখানে আলাদাভাবে পদযাত্রা, মিছিল, মিটিং, পথসভা করার মধ্য দিয়ে কেন এই বাংলা বাঁচাও যাত্রা আমরা একটা মানুষের মধ্যে তুলে ধরব। এবং 26-এর নির্বাচনে জীবনের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেছেন তৃণমূল নয়, বিজেপি নয়, এরা শ্রমিক, কৃষক, গরিব মানুষের বন্ধু নয়, এরা হচ্ছে হাঙর। এদেরকে পরাজিত করতে হবে এবং বাংলায় আর একটা বাম, বৃহত্তর বাম ধর্মনিরপেক্ষ শক্তি যারা তৃণমূল বিজেপিকে পরাজিত করতে চায় তাদের সঙ্গে নিয়ে 26-এর লড়াই জোরদার হবে। আর একটা সরকার আমরা গড়ার মধ্য দিয়ে ওই বিধানসভায় লাল ঝান্ডা সেখানে পথ পথ করে ওড়াবো। জেলায় জেলায় আপনারা এখানে বিজয় মিছিল সংগঠিত করবেন, লাল আবিরের হোলি খেলা হবে। এই বিশ্বাস, এই ভরসা আপনাদের কাছে রেখে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। এখন আমাদের অতিথিদের বরণ, অতিথিদের বরণ করে নেবেন একসঙ্গে, কোনো নাম ঘোষণা করব না। কমরেড শিখা আদিত্য, আমি তাকে বরণ করার জন্য আবেদন। এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য কমরেড প্রণয় কার্জি, তাকে বলবার জন্য আবেদন করছি।
কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্যের সম্পাদক সেলিমদা, মীনাক্ষীদি, আভাসদা সহ রাজ্য জেলার নেতৃত্ব, অভিভাবক, কমরেড। আমার জেলা কুচবিহার, এই কুচবিহার জেলায় দিদিমণি এসে বলে গেছিলেন যে রাজবংশী ভাষায় 200টা প্রাথমিক বিদ্যালয় হবে, আদিবাসীদের জন্য আলাদা স্কুল হবে, খলিশামারিতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার দ্বিতীয় ক্যাম্পাস হবে, সিটাই এবং দিনহাটায় 2টো মহাবিদ্যালয় হবে। কিন্তু কি করবেন রে ভাই, কথার কথা, কথায় বাড়ায় কথা। সারা জেলা খুঁজি আইসেন, দেখেন ফেলায় নাই এলাও এখন ভাঙা ইটের মাথা, খালি প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি। খালি এইটুকুনে শেষ, এটা দিদিমণির খেলা। আর দাদামণি আসিয়া কি কয়ে গেল, 19-এ আসিয়া কয়ে গেল যে এটিকার রাজবংশী, এটিকার নরশ শেখ মুসলমান বাড়ির খাওয়াটা যাই উচ্চ মাধ্যমিক পাশ করেছে, মাধ্যমিক পাশ করেছে, উয়াই কি হবে, সেন্ট্রাল বাহিনীর চাকরি পাবে, নারায়ণী রেজিমেন্ট তৈরি করবে। আজই পর্যন্ত নারায়ণী রেজিমেন্ট তৈরি করার ক্ষমতা হয় নাই, অথচ আমার কুচবিহারের এমপি নিশীথ প্রামাণিক 5 বছর সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকিয়াছিল। আজি আসিছে প্রশ্ন করার সময়, প্রশ্ন করা যাবে এইবার যে কে হল না 500 কোটি টাকা আমার জেলাকে দেওয়ার কথা, কি হবে, কুচবিহার হেরিটেজ হবে, পর্যটন কেন্দ্র হবে, নানান প্রতিশ্রুতি দিয়া গেল। কিন্তু প্রতিশ্রুতি রয়ে গেল, এলা বাহানা করিয়াছে আমাক বলে কাক কাক বাংলাদেশ দিয়া পেটাবে, বর্ডার পার করে দিয়া পেটাবে। আমরা কই যে স্কুল ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস থাকিয়া আগত একটা ছাত্র বাইর করে দেখাও, তারপরে বুঝমু তুই কত বাপের বেটা। একজন মানসিকও আমরা বাংলাদেশ পাটের দিব না। গোটা পশ্চিমবঙ্গ আজি উন্নয়নের নামে লুটের রাজত্ব চলছে। এতে কোন হাজারে হাজারে মানুষ আছেন, বুথে বুথে বলে 10 লাখ টাকা। আচ্ছা 10 টাকা চোখ দিয়ে দেখছেন মমতার উন্নয়ন, যে 10 টাকা উন্নয়ন বুথত খরচা করছে, খরচা করির মুরদ হয় নাই। 26 নির্বাচনের সময় আসিছে, তো এই যে আমরা লুপানি মারি বসি দিয়া, ওইটুকুনে আমরা কাউ কাউ কই থুপকি হাটামাটা করিস একটা ধুমকাট্টা, কাউ কি কয় যে ফুল বসি মারব কলা, তাড়াতাড়ি গিলি ফেলা। তা আমরা উত্তরবঙ্গের মানসি, আমরা কুচবিহারের মানসি, ওই 7 মাসের ডাক আমার অবস্থা হয়েছে যে একবার বর্ষির গুতেন খায় পেলাছি। এলা যদি আরো প্রতিশ্রুতির ডালি ধরি আইছে, আসিয়া যদি আমার কয় যে ফুল বর্ষি মারব কলা, টক করে গিলি ফেলা, আমরা উত্তরবঙ্গের মানসি কবার চাই যে তোর বর্ষির টবা আমরা না খামুরে। 26-এ আমরা নয়া বাংলা গর্মু, নাল ঘন্টার নেতৃত্বে নয়া বাংলা গর্মু। চা বাগান ফাঁকা হয়ে যাচ্ছে, স্কুল ক্যাম্পাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের জেলার ছিটমহলগুলোর অবস্থা খারাপ হচ্ছে। তাই আমরা বলতে চাই এই সমাবেশ থেকে যে যদি জীবন যায় যাক, মরিলে মরমু, কিন্তু এই বাংলা ভাঙা বুকের পাথর দিয়া বাংলা বাঁচিয়াই ছাড়মু, এই বাংলা বাঁচিয়াই ছাড়মু। এই বাংলার রক্ষা, বাংলা বাঁচানোর লড়াইয়ে, প্রতিদিনের লড়াইয়ে আপনারা সকলে সামিল হবেন। এই লড়াই যতদিন পর্যন্ত না তৃণমূল সরকার এবং বিজেপি সরকারটাকে আমরা উত্থান করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই থামবে না। সকলে ভালো থাকবেন। এই কটি কথা বলে আমার কথা বলার কাজ শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন
সারা ভারত কৃষক সভা কোচবিহার জেলা সম্পাদক, রাজ্য কমিটির সদস্য কমরেড আকিক হাসান। কমরেড শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সহ আমাদের জেলা এবং রাজ্যের একাধিক নেতৃত্ব এবং যারা আমাদের সামনে আছেন, আমাদের সাথী, বন্ধু, অভিভাবক, দূরে দাঁড়িয়ে যারা শুনছেন, তাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যে দুটো কথা বলার, আমাদের কুচবিহার জেলা কৃষিভিত্তিক জেলা। এখানে যারা দাঁড়িয়ে আছেন সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা কৃষি কাজের উপরে নির্ভরশীল। কিন্তু গত 5 বছরের অভিজ্ঞতা, গোটা কৃষি ক্ষেত্রে গোটা জেলা জুড়ে লুট চলছে, লুট। এই সময়কালে দাঁড়িয়ে রাসায়নিক সার এবং বীজের কালোবাজারি গোটা কুচবিহার জেলার কৃষকদেরকে যন্ত্রণায় বিদ্ধ করছে। এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে গোটা কুচবিহার জেলায় চোষক পোকার আক্রমণে ব্যাপক ধানের ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণের দাবিতে আমরা লাল ঝান্ডাওয়ালারা গোটা জেলার প্রায় সমস্ত ব্লকে আমরা ডেপুটেশন আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু জেলার যারা কৃষি আধিকারিক, তাদের ঘুম ভাঙেনি বন্ধুগণ। জেলার যারা কৃষি ক্ষেত্রের সাথে যুক্ত, তারা সম্পূর্ণ এই লুটের সাথে যুক্ত বন্ধুগণ। খুব দুঃখের বিষয় যে আজকে কৃষকদের এই সংকটের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল সরকার গোটা কৃষি দপ্তর কৃষকদের নিয়ে ভাববার মতন বিন্দুমাত্র কোনো জায়গা নেই। আজকে কৃষকদের এই সংকট, তার সাথে সাথে এই সময়কালে কৃষকরা মাইক্রো ফিন্যান্সের জালে, গোটা কুচবিহার জেলার কৃষকরা মাইক্রো ফিন্যান্সের জালে আমরা জড়িয়ে গেছি। যে জাল থেকে আমরা হাজার চেষ্টা করলেও বেরোতে পারবো না। এখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা দূর থেকে শুনছেন, বন্ধন ব্যাংক মাইক্রো ফিন্যান্স থেকে লোন নেননি এমন একজন মানুষও দাঁড়িয়ে নেই। প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে সেই কিস্তি টানতে গিয়ে আমাদের মতন সাধারণ পরিবারগুলোকে বড় কষ্টের মধ্যে দিন গুজরান করতে হচ্ছে। এই জায়গা থেকে পরিত্রাণ পেতে আমরা লাল ঝান্ডাওয়ালা সিপিআইএম আজকে কুচবিহারের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে। কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, বাংলা বাঁচাও এর ডাক দিয়েছি আমরা। এই সময়কালে দাঁড়িয়ে গোটা কুচবিহার জেলায় প্রায় 3.5 লক্ষ টোটো শ্রমিক আছেন, যারা টোটো চালক, টোটো চালিয়ে জীবন গুজরান করেন। আজকে মমতার সরকার নতুন করে এই টোটো চালকদের জন্য নতুন ভাবনায় তারা বলছে রেজিস্ট্রেশন করতে হবে। যে রেজিস্ট্রেশনের জন্য মারাত্মক একটা টাকা গুনতে হচ্ছে। আমরা লাল ঝান্ডাওয়ালারা বলছি এই টোটো রেজিস্ট্রেশন গোটা পশ্চিম বাংলায় বিনামূল্যে করতে হবে। সেই জন্যই আজকের এই বাংলা বাঁচাও যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা খেটে খাওয়া মেহনতি, যাদের ফসলের দামের প্রয়োজন, যাদের ঘামের দামের প্রয়োজন, তাদের জন্য আজকের এই বাংলা বাঁচাও যাত্রা। যারা আমাদের কথা শুনছেন, যারা এতদিন মনে করতেন লাল ঝান্ডাওয়ালাদেরকে খতম করে দেব, 2011 সাল লাল ঝান্ডার সরকারের পতন হয়েছে। কুচবিহার জেলার হাসপাতালের কি অবস্থা? মোট 29টি স্বাস্থ্য কেন্দ্র গোটা জেলার আজকে পর্যদুস্ত অবস্থায়। ডাক্তার নেই, নার্স নেই, চিকিৎসা পরিষেবা নেই। আজকে গোটা কুচবিহার জেলায় সমস্ত গ্রাম পঞ্চায়েতে পশু হাসপাতাল, সমস্ত পশু হাসপাতাল আজকে বন্ধ হয়ে গেছে। কোথাও ডাক্তার নেই, চিকিৎসক নেই। এমভিআই মোবাইল ভেটেরিনারি ভ্যান দিয়ে শুধুমাত্র নামকাস্তা কাজ চালানো হচ্ছে। আজকে গোটা কুচবিহার জেলায় আজকে শিক্ষা ব্যবস্থা, হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে, কলেজগুলোতে পড়ুয়া নেই। এই সময়কালে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্নীতির স্বর্গরাজ্য পশ্চিম বাংলা আর তৃণমূল বিজেপির সেটিং রাজনীতি। ভাবতে অবাক লাগে বন্ধুগণ, যে মমতা দাঁড়িয়ে বলেছিল আমি বেঁচে থাকতে ওয়াকাফ হবে না, আর গতকাল মমতার নবান্ন থেকে নির্দেশ এসেছে যে গোটা মুসলমানদের সম্পত্তির হিসেব অনলাইনে আপলোড করতে হবে। নবান্ন থেকে সেই নির্দেশ এসেছে। যে মুসলমানদেরকে বলেছিলেন মমতা যে আমি বেঁচে থাকতে ওয়াকাফ আইন পাস হতে দেব না, ওয়াকাফ আইন পাস হলো।
কুচবিহার জেলার যিনি সংসদ, এই হারামখোর পার্লামেন্টে নিজের ভোটটা পর্যন্ত দিতে যায়নি, সেই তৃণমূল আজকে মুসলমানদের বড় বড় কথা বলে। ভাবতে অবাক লাগে বন্ধুগণ, আগে যে ওবিসির কথা বলেন 2010 সাল বামপন্থীরা যে আইন করে গিয়েছিল, আজকে সেই ওবিসি কোথায় দাঁড়িয়ে? গোটা পশ্চিম বাংলার ওবিসি যারা তালিকাভুক্ত এ এবং বি, তাদের আজকে ন্যূনতম সেই জায়গা নেই। কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আজকে ভিসি নেই। কুচবিহার পঞ্চানন বর্মা তৃতীয় ক্যাম্পাস আমরা বামপন্থীরা আন্দোলন করে গড়ে তুলেছিলাম। আজকে যে গিরিন বাবু তৃণমূল দলের চেয়ারম্যান হয়েছে, সেদিন চেয়ারম্যান ছিলেন না, সেদিন আমাদের মিছিলের পাশে দাঁড়িয়ে থাকতেন ফুটেজ সংগ্রহের জন্য, খবরের কাগজের টুকরো সংগ্রহের জন্য। আর আজকে গিরিন বাবু এমন মমতা ভক্ত হয়ে গেছে, পঞ্চাননকে ভুলে গিয়েছে, ভুলে গিয়ে আজকে মমতার দাবিদারি করছে। আপনাকে মূল্যায়নের জন্য অনুরোধ করব, আজকে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কোথায় দাঁড়িয়ে আছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, আপনাদেরকে ভাবতে অনুরোধ করব বন্ধুগণ। আমরা বামপন্থীরা বলছি, এই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় মানের বিশ্ববিদ্যালয় করতে হবে। তুফানগঞ্জের এই মাটিতে জন্ম হয়েছে ভাইয়া সম্রাট আব্বাস উদ্দিনের, সেই আব্বাস উদ্দিনের জন্মভিটা আজকে অবহেলিত। আমরা বামপন্থীরা অডিটোরিয়ামের কাজ শুরু করেছিলাম, 9 বিঘা জমি অধিগ্রহণ হয়েছিল। আজকে যে অবস্থায় আমরা ছেড়ে গিয়েছিলাম, সেই অবস্থায় আজও পড়ে আছে। আমরা বামপন্থীরা বলতে চাই, এই বলরামপুরে এই ভাওয়াইয়া চর্চা কেন্দ্র গড়ে তুলবো আমরা আন্তর্জাতিক মানের। আমরা বলতে চাই, মমতার সরকার 15 বছর শাসনকাল তুফানগঞ্জ হাসপাতালে একটা ব্লাড ব্যাংক গড়ে উঠল না। তুফানগঞ্জের মানুষের কাছে আমরা আহ্বান রাখতে চাই, আমাদেরকে সাহস দিন, শক্তি দিন। আমরা তুফানগঞ্জ হাসপাতালে ব্লাড ব্যাংক গড়ে তুলতে চাই। আমরা চাই গোটা কুচবিহার জেলার যে সম্প্রীতি, যে ঐতিহ্য আমাদের ছিল, যে বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ের অতীত ইতিহাস আমাদের আছে, সেই লড়াইকে আমরা সারিত করতে চাই। যারা বলেন লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে, লাল ঝান্ডাকে খতম করে দেব, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, লাল ঝান্ডা কোনো চিট ফান্ডের টাকায় কেনা নয়। লাল ঝান্ডা কোনো মামুলি কাপড়ের টুকরো নয়, গরিব মানুষের রক্তে রাঙা পতাকা। পৃথিবীর বুকে যেখানে সূর্যের আলো থাকবে, সেখানে লাল ঝান্ডা থাকবে। যে তৃণমূল বিজেপির এই সেটিং রাজনীতির বিরুদ্ধে লড়াই জোরদার হবে, এই মঞ্চ থেকে শপথ নিতে হবে। আমরা গ্যারান্টি করতে চাই, এই দুর্বৃত্ততার বিরুদ্ধে আপসহীন লড়াই জারি থাকবে। এইটুকু কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। শুভদা, অন্য ক্যামেরাটা ইয়ে করো, রেকর্ডটা ইয়ে হচ্ছে। কমরেড, আমার বক্তব্য রাখবেন, যার জন্য আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি, মীনাক্ষী মুখার্জিকে বলবার জন্য। হয়েছে 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 আমি তোমার একটা ইয়ে দিলাম, দেখো ইয়ে। শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা, এবং আমাদের পার্টির নেতারা শুধু মঞ্চে নেই, আমাদের পার্টির নেতারা এই গোটা মাঠে আছে, আমাদের পার্টির নেতারা এই গোটা কোচবিহারে আছে, আমাদের পার্টির নেতারা সকালে প্রচারে বেরিয়েছে, মার খেয়েছে, সেই নেতাও মাঠে আছে। সেই সব নেতাদেরকে আমরা আমাদের এই মঞ্চ থেকে লাল সালাম জানাচ্ছি। কি বাংলা বাঁচাতে পারবো তো? মাঠে নামবো তো? নিজের নিজের বুথে দাঁড়াবো তো? কিছু দুষ্টু আর চোর গরু আমাদের গোটা কোচবিহারে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ঘুরছে, আর একবার এদিকে ঢুসাচ্ছে, আবার ওদিকে ঢুসাচ্ছে, আর ভাবছে কারো দাঁত ফাটিয়ে, কারো ঠোঁট ফাটিয়ে, আর কারো মাথা ফাটিয়ে ওই সকালে গাজীদার মতন যাকে আক্রমণ করলো, ভাবছে এই দিয়ে ওরা বোধহয় আমাদেরকে ভয় দেখিয়ে দেবে। আমরা পরিষ্কার বলছি,
এইসব চোর গরু, দুষ্টু গরু, গু খাওয়া গরু, পাজি গরুগুলো বেশি পাড়াতে ঘুষাতে যাবেন না। গলাতে মোটা জাপদা কাঠ হোড় বেঁধে দিতে নেমেছে লাল ঝান্ডা। কাউকে রাস্তাতে ফুটো মস্তানি করতে দেবে না। এই বাংলাকে বাঁচাতে হবে। একটা সুস্থ সবল শস্য শ্যামলা কারখানা, কৃষি, জমি, ছাত্র, স্কুল, হসপিটাল নিয়ে এ বাংলা নিজেদের অনেকটা জায়গা পূরণ করেছিল। আজকে সেই বাংলাতে আজকে কৃষকরা ধুঁকছে। আজকে সেই বাংলাতে প্রত্যেকটা দিন স্কুলের গেটে তালা পড়ে যাচ্ছে। কেউ বলতে পারবে कि क्यों पश्चिम बंगाल के मिट्टी में 3822 का स्कूल का गेट में ताला लगवाकर 22,000 दारू का दुकान खुला गया? এটা সুস্থ বাংলার লক্ষণ? এটা সুস্থ বাংলার লক্ষণ? আমাদের চা বাগানের কুলিকামিন বস্তি থেকে এই কোচবিহারের প্রান্তিক অঞ্চলগুলোতে আমাদের বাড়ির মাগুলো, আমাদের বাড়ির মেয়েগুলো, যাদের শরীরে প্রত্যেকটা দিন রক্তাল্পতা, প্রত্যেকটা দিন রক্ত কমে যাচ্ছে, শরীরে রক্ত কমে যাচ্ছে বলে পোয়াতি মাগুলোর বাচ্চাগুলো মাঝপথে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সুস্থ বাচ্চার জন্ম দিতে পারছে না। এটাকে আমরা সুস্থ বাংলা বলতে পারি? আমরা পারি এটাকে সুস্থ বাংলা বলতে? যে বাংলাতে মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত গোডাউনে আলু রাখার কথা ছিল চাষিদের, আজকে সেখানে সরকারি নোটিশ জারি করে বলেছে যে আরো 1 মাস তুমি আলু রাখতে পারবে, তার জন্য তোমাকে কুইন্টাল প্রতি 22 টাকা 66 পয়সা দিতে হবে। মানে এক বস্তা আলুতে নতুন করে 11 টাকা 33 পয়সা দিতে হবে। যখন এই গোটা প্রাকৃতিক বিপর্যয় হলো, গোটা উত্তরের জেলাগুলোতে যেখানে মাঠের পর মাঠ, বিঘের পর বিঘে আলু, তাদের চাষ, তাদের মাটি, তাদের মাঠ নষ্ট হলো, কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো, সেখানে কাদের পাশে দাঁড়াতে আজকে নতুন করে এই ধরনের নোটিশ রাজ্যের সরকার দিতে পারলো? কাদের পাশে দাঁড়াচ্ছেন? যেখানে এত পরিমাণে মানুষের, চাষিদের ফসলের ক্ষতি হলো, আমরা পারবো বলতে যেটা সুস্থ বাংলার লক্ষণ? আমরা পারবো বলতে? আমাদের স্কুলগুলো থেকে আমাদের বাচ্চাগুলো স্কুলে না গিয়ে ইট ভাটা, টালি ভাটাতে কাজ করছে, বাপের হাত ধরে, ভাইয়ের হাত ধরে, ঠিকাদারের হাত ধরে, আজকে হাওড়াতে, শিয়ালদাতে ট্রেন ধরে বাইরের রাজ্যে পড়ে থাকছে। আমরা বলতে পারবো এটা আমাদের সুস্থ বাংলা? যে বাংলাতে আজকে 19,000 ICDS এর সেন্টারে একটা কর্মী নেই, সিডিপিওরা পাড়ায় পাড়ায় ঘুরতে যায় না, পোয়াতি মায়েদেরকে ভাতের উপরে একটু ডাল, একটু মুসুরির ডাল, একটু ডিম সেদ্ধ দিতে পারে না। আমরা পারবো বলতে এরকম পশ্চিম বাংলাকে যে আমাদের এই বাংলা সুস্থ? যে বাংলাতে প্রত্যেকটা দিন একদম বারুদের স্তূপে ভরে থাকছে, আমরা পারবো এই পশ্চিম বাংলাকে যেটা আমাদের সুস্থ বাংলা? যে বাংলাতে হসপিটালে একটা পোয়াতি মেয়ের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিতে যাচ্ছে, সেখানে একটা ডাক্তার পোয়াতি মেয়ের ওই ডেলিভারির সময় পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে গো, বলছে মাথাটা টেনে বার করো বাচ্চাটার। কেন দাঁড়িয়ে আছে জানেন? কারণ হসপিটালে ডাক্তারের হাতে গ্লাভস পরানোর জন্য গ্লাভসের সাপ্লাই নেই। গ্লাভস নিয়ে আসবে ওই ডেলিভারি পেশেন্টের ওই পোয়াতি মায়ের পরিবারের লোক, তারা যখন গ্লাভস নিয়ে আসবে তবে গিয়ে হাতে গ্লাভস পরে আর একটা মায়ের বাচ্চার প্রসব করাবে। আমরা বলতে পারবো এটা? পারবো? আমরা পারবো এটা বলতে? যেখানে প্রত্যেকটা দিন এই পশ্চিম বাংলার বুকে চা বাগানের শ্রমিক থেকে গোটা উত্তরের এই 4টা জেলা থেকে প্রত্যেকটা বছর হাজারে হাজারে শয়ে শয়ে আমাদের মেয়েগুলো পাচার হয়ে যাচ্ছে। আমরা পারবো বলতে আমাদের পশ্চিমবঙ্গকে সুস্থ? যে পশ্চিমবঙ্গে জল, জঙ্গল, জমি, নদী, পাহাড় কেটে বেচে দিচ্ছে, আমরা পারবো আমাদের পশ্চিমবঙ্গকে সুস্থ বলতে? দোকানে জিনিস কিনতে গিয়ে বুকটা ধকধক করছে, আমরা পারবো পশ্চিমবঙ্গকে সুস্থ বলতে? যে পশ্চিমবঙ্গ রাতের অন্ধকারে গুন্ডাদের দখলে চলে যাচ্ছে, বেইমানি করছে। এক অংশের মানুষ আছে, এক অংশের আছে এখানে কোচবিহারের দিনহাটা থেকে এখানে পর্যন্ত, जिसका अपना थाली का खाना से पेट नहीं भरता। ভালো উৎকৃষ্ট মানের জিনিসটা সব সময় আমার চাই, তার জন্য রাজনীতি বদল করতে কোথাও কোনটা হয় না, ঝান্ডা পাল্টা
दिखाते चाहे। और हम लोग बोलना चाहते हैं, जो लोग पार्टी बदलकर दूसरा पार्टी का कॉमरेड को जाना शोषण करे, मारे, आक्रमण करे, उसको गद्दार कहा जाता है। और गद्दार का कोई जात नहीं होता, बेईमान का कोई मजहब नहीं होता। लड़ाई চলছে লড়াই। আপনারা দেখেছেন হার্জি করে একটা মেয়েকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। আপনারা দেখেছেন গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই যেখানে নির্যাতন নেই। আপনারা দেখেছেন এ পশ্চিমবঙ্গে প্রতি সপ্তাহে বাইরের রাজ্য থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো, যুবক যুবতীগুলো পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গিয়ে কফিন বন্দি হয়ে ফিরছে। আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে 21,000-এর বেশি কারখানার গেটে তালা পড়ে গেছে। আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে 2.5 থেকে 3,000 কারখানা নিজেদের ঠিকানা বদল করে নিয়েছে। এ পশ্চিমবঙ্গে 21,000 আর 3,000 এই কারখানাগুলো ছিল যেখানে আমরা আমাদের ঘাম আর রক্ত দিয়ে কাজ করতাম। আর এই পশ্চিমবঙ্গের সরকারের ঘরে ট্যাক্সের টাকা পৌঁছাতো, তবে গিয়ে রাস্তা হতো, স্কুল হতো, হসপিটাল হতো, হেলথ সেন্টার হতো। আর আজকে পাড়ায় পাড়ায় মদের দোকান আর টিয়ার লটারির ঠেক। চলবে পশ্চিমবঙ্গ? বাঁচবে? লাল ঝান্ডা বলেছে বাংলা বাঁচাও যাত্রা। কারো কারো চুলকানি হচ্ছে, 19টা দিন রাস্তায় থাকবো, আর যতদিন এ দেহে প্রাণ থাকবে লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে সবাই লড়াই করবে। যার যার চুলকানি হচ্ছে তাদেরকে অ্যান্টি অ্যালার্জির ওষুধ দেবার জন্য বুথে বুথে কর্মীরা তৈরি হচ্ছে। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইছি, জানতে চাইছি, বুঝতে চাইছি, যারা এই তৃণমূলকে টাইট দেবার জন্য ভেবেছিলেন যে চলো বিজেপির হাতটা ধরে রাস্তাটা একটু চওড়া করি, আপনাদের কাছে আমরা প্রশ্ন করতে চাইছি, জান গিয়ে জিজ্ঞেস করুন আপনাদের রাজ্য নেতাদেরকে যে আপনাদের নেতারা যদি দিল্লির বিজেপির নেতারা তৃণমূলের সঙ্গে সেটিং না করতো তাহলে সরকারি ভাইপো কয়লা চুরি করে পশ্চিমবঙ্গের রাজ্যের মাটিতে ঘুরে বেড়াতে পারতো? জান গিয়ে জিজ্ঞেস করুন আপনাদের নেতাদেরকে। যদি আপনাদের নেতারা চাইতো তৃণমূলকে নাকানি চোবানি দিয়ে জল খাওয়াতে পারতো না? এই জ্যোতিপ্রিয়রা চাল চুরি করে বাইরে থাকতো, এই পার্থ চ্যাটার্জিরা চাকরি বিক্রি করে বাইরে থাকতে পারতো জেলের বাইরে, এই অনুব্রতরা গরু পাচার করে বাইরে থাকতে পারতো? আমরা বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করতে চাইছি, আমাদের যদি 500 কর্মী মারা গেছে তাহলে বিজেপিরও তো 20টা হলেও কর্মী আক্রান্ত হয়েছেন, মারা গেছেন। জান জিজ্ঞেস করুন নেতাদেরকে কি এমন বাধ্যবাধকতা ছিল যে এখানে এসে নাট্টা মার খেলো, আর কোন বাধ্যবাধকতায় চুপ থাকলেন? জান গিয়ে জিজ্ঞেস করুন আপনার রাজ্য নেতাদেরকে যে কি এমন বাধ্যবাধকতা ছিল বিজেপির সঙ্গে তৃণমূলের যে আরজি করেন ওই মা বাবাটা একটা বার অমিত শাহ আর মোদির সঙ্গে দেখা করতে চাইলো, দেখা করতে দিল না? কি বাধ্যবাধকতা ছিল পশ্চিমবঙ্গে চোরগুলোকে, দুর্নীতিবাজগুলোকে রেখে দেওয়ার? শুনে রাখুন, বিজেপির কর্মীদেরকে বলছি, আপনাদের নেতারা চাই বলে পিসি ভাইপো সরকারটা আছে, নইলে দিল্লিতে আছে, সিবিআই আছে, চাকরি বিক্রি হয়ে গেল, গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে গেল। কিন্তু এই পশ্চিমবঙ্গে এই সরকারটার উৎখাত হলো না। উৎখাত যদি চাই, লাল ঝান্ডা একমাত্র বিকল্প। তাই বাংলা বাঁচাও এর রাস্তাতে পশ্চিমবঙ্গের মানুষ হাঁটছে, আপনিও সৈনিক হবেন। আমরা আপনাদের কাছে বলতে চাইছি, আরজি করেন ওই মেয়েটার ক্ষত বিক্ষত মুখটা দেখা যেত না? যে মা বাপটা তার ডাক্তারি সার্টিফিকেটটা, তার জন্ম সার্টিফিকেটটা, তার স্কুল পাসের সার্টিফিকেটটা আলমারিতে যত্ন করে রাখতো, বই ছবিগুলোকে আঁচল দিয়ে মুছে মুছে রাখতো, সেই মাটা, সেই বাপটা আজকে মেয়েটার ডেথ সার্টিফিকেট, উকিলের কাগজ আর পোস্টমর্টমের সার্টিফিকেট যত্ন করে রাখছে। এটা আমার পশ্চিমবঙ্গ নয়। আমরা আপনাদের কাছে জানতে চাইছি যে এই গোটা পশ্চিমবঙ্গে এই আরজি করের মতন ঘটনাগুলো তামান্নাকে খুন করে দিল, যারা ওষুধ বিক্রি করলো, জাল করলো, যারা মানুষের চোখ বেঁচে দিচ্ছে, যারা মৃত মানুষের সঙ্গে সহবাস করিয়ে খারাপ ভিডিও বানিয়ে বাজারে বেচে পয়সা ইনকাম করছে, যারা হসপিটালের গার্বেজ বেচে দিচ্ছে, যারা হসপিটালে একটা সিন্ডিকেট চালাচ্ছে, যারা পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতিকে, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিকে ঢাকা দেবার জন্য একটা মেয়েকে, একটা ডাক্তারকে তার সেমিনার হলে ধর্ষণ করে খুন করে দিল, এদেরকে মানুষ বলা যায়?
যাই এদেরকে মানুষ বলা, এদেরকে মানুষ বলা যায় না। তাই পশ্চিমবঙ্গে हम लोग ये बात बोलना चाहते हैं कि যারা এই দুর্নীতি করে গুন্ডা রাজকে রেখে দিতে চাইছেন, আমরা আপনাদেরকে বলছি जो कुत्ते का चाल चलेगा वो कुत्ते का मौत मरेगा। এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা আজকে 55 বর্মার মাটিতে দাঁড়িয়ে, আমরা আজকে আব্বাসউদ্দিনের মাটিতে দাঁড়িয়ে, আমরা আজকে কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলাদের এই মাটিতে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে শপথ করতে চাইছি, এই দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ আর এই গুন্ডা রাজদেরকে আমরা হাঁটিয়ে এই বাংলাকে বাঁচাবো। আপনাদের সমর্থন, আশীর্বাদ আর আপনাদের আমাদের সঙ্গে পথ চলাকে কাজে লাগবে। তাই এই মাঠ থেকে আমাদের আওয়াজ উঠবে, বাঁচবে তো বাংলা, থাকবো তো মাঠে। আমরা আজ থেকে সবাই বাংলা বাঁচাওয়ের সৈনিক হলাম। এই বাংলাকে বাঁচিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের প্রাণের বাংলাকে উপহার দিয়ে তবে আমাদের কাজে শেষ হবে। সবাইকে অভিনন্দন, প্রণাম, সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। কমরেড, আমাদের আজকের এই সমাবেশে বাংলা বাঁচাও যাত্রার প্রধান বক্তা, পলিট ব্যুরো সদস্য, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, আমাদের প্রিয় নেতা কমরেড মোহাম্মদ সেলিম এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন। সাথী সভাপতি কমরেড অনন্ত রায়, মঞ্চে প্রবিষ্ট আমার বাঁ দিকে, ডান দিকে, সামনে উপস্থিত আমাদের পার্টির নেতা, কর্মী, সমর্থক, দরদি, গণতন্ত্রপ্রিয় মানুষ, আমরা বাংলা বাঁচাও যাত্রা আপনারা শুনলেন, সেজন্যই এসছেন। ঠিক করলাম তুফানগঞ্জ থেকে শুরু হবে। এর আগে যখন আমরা পদযাত্রা করেছি কোচবিহার থেকে কলকাতা, আমরা আরেকটু পেছনে, আরেকটু তলিয়ে, আরেকটু তলায়, আরেকটু গভীরে গিয়ে এই যাত্রা শুরু করতে চেষ্টা করেছিলাম। এক আর দুই হচ্ছে আগামী কয়েক মাস সিপিআইএম এর নেতৃত্বে লাল ঝান্ডা প্রচারের তুফান তুলতে চাই বলে আমরা তুফানগঞ্জ থেকে এই বাংলা বাঁচাও যাত্রাটা শুরু করছি। শুরু করার আগে গতকাল আমরা খলিশাবাড়িতে, এই এখানে বলরামপুরে রায় সাহেব, পঞ্চানন বর্মা, ভাইয়া সম্রাট আব্বাসউদ্দিনকে স্মরণ করলাম তাদের ভিটায় গিয়ে, এবং সেটা প্রমাণ করে কেন বাংলা বাঁচানো দরকার। অনেকে প্রশ্ন করছেন বাংলা কি মরে গেছে? আমরা এই বাংলাকে, এই লাল ঝান্ডা তিল তিল করে গড়ে তুলেছি। আমরা এই বাংলাকে মরে দিতে পারি না, মরে দিতে পারি না। ধন্যবাদ। আচ্ছা, যে সাংবাদিককে প্রশ্ন করলেন তাকে আমি বলি, যখন হাসপাতালে রুগীকে নিয়ে যাওয়া যায়, বলে ডাক্তারবাবু রুগীকে বাঁচান। রুগী কি মরে গেলে তারপরে বলে বাঁচায়? মরে যাওয়ার উপক্রম হলে তখন বাঁচানোর কথা বলে। আজকে বাংলার সংস্কৃতির, শিল্পের, কৃষির, শিক্ষার, সম্প্রীতির মরে যাওয়ার উপক্রম হয়েছে। মরে যাওয়ার আগে লাল ঝান্ডা মাঠে নেমেছে তাকে বাঁচানোর শপথ নেওয়ার জন্য এবং মানুষকে জড়ো করার জন্য। শুধু কি সিপিআইএম, শুধু কি লাল ঝান্ডা, শুধু কি মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি? আমরা সবাই এখানে যারা জড়ো হয়েছি, যারা জড়ো হয়নি, যারা সমাজ মাধ্যম থেকে, প্রচার মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে যারা জানছেন, যারা দূরে আছেন, যারা বাংলায় নেই, বাংলার বাইরে আছেন, আমরা তাদের সবাইকে বলছি, আমাদের প্রথম দাবি ভোটাধিকার রক্ষার।
ভোটের অধিকার বাঁচাতে হবে। এসআইআর এর এই অবস্থায় আমরা এই যাত্রা শুরু করেছি। আমরা 1 মাস ব্যাপী করতে চেয়েছিলাম, আরো অনেক জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু ইলেকশন কমিশন বললেন এখন কে ভোট দিতে পারবে কে ভোট দিতে পারবে না আমরা ঠিক করব। আর যে ভোট দিতে চাইবে তার নাম থাকার জন্য তাকে তার বাপ ঠাকুরদা শ্বশুর শাশুড়ি সব খুঁজতে হবে, হদিস বললো না? আর সেইটাকে ঘিরে বিজেপি আর তৃণমূল বাংলাদেশি, রোহিঙ্গা, হিন্দু, মুসলমান, মতুয়া একটা ভয় এবং আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করলো। তাহলে আমরা বামপন্থীরা বললাম ভয় থেকে মানুষকে বাঁচাতে হবে, কারণ মানুষ যদি ভয় পায় তাহলে মানুষ অনেক কিছু উল্টো পাল্টা করে দিতে পারে। শাসক দল প্রত্যেকটা ভোটের আগে, সে কেন্দ্রের শাসক দল হোক আর রাজ্যের শাসক দল হোক, দক্ষিণপন্থীরা এরকম করে, মানুষকে একটা ভয়ের বাতাবরণের মধ্যে, আবর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। এরকম জলের যেরকম চোরা স্রোত থাকে, এরকম চোরা স্রোত তৈরি করে যাতে মানুষ তাদের তলিয়ে যায়। আর সেই আতঙ্ক আর ভয়ের মধ্যে দাঁড়িয়ে কেউ 56 ইঞ্চি হয়ে, কেউ হেজাব করে বলে আমি তো বাঁচাবো, আর কেউ বাঁচাবে না। এইভাবেই আমরা পাঠানকোট, এইভাবেই পেহেলগাঁও, এইভাবেই বালাকোট, এইভাবেই সিএ এনআরসি গত নির্বাচনে, এগুলো আসলে কি? যুদ্ধের দামা বাঁধানো হয়, দাঙ্গা বাঁধানো হয়, হিংসার বাতাবরণ তৈরি করা হয়, এক প্রতিবেশীর সঙ্গে আরেক প্রতিবেশীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আর মানুষ যখন ভয়ে চুপসে যায় তখন আমাদের জমি, আমাদের কৃষি, আমাদের জঙ্গল, আমাদের চা বাগান, আমাদের নদী নালা, আমাদের ঝর্ণা পাহাড় টিলা, আমাদের বিমানবন্দর, আমাদের রেল স্টেশন, আমাদের পোস্ট অফিস, আমাদের ব্যাংক, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমাদের প্রাইমারি হেলথ সেন্টার থেকে হাসপাতাল, এই সব লুট করার ব্যবস্থা হয়। তাহলে লুটেরাদের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাকে, দেশকে লুটেরাদের হাত থেকে বাঁচানো আর নিজের ভোটাধিকার রক্ষা করা দুটো আলাদা না। কারণ আর সব লুট আর সব চুরি জচ্চুরি, সে পঞ্চায়েতে হোক আর নবান্নে হোক আর পার্লামেন্টে হোক, সে 56 করুক আর 99 করুক, তার প্রথম শর্ত হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া। কেউ বুথ দখল করে পোলিং এজেন্ট দিতে পারবে না, সিসিটিভি কাজ করবে না, সিভিক দিয়ে, পুলিশ দিয়ে, বিভিন্ন কোম্পানি দিয়ে, আইপ্যাকের মতো কোম্পানি দিয়ে আপনার আমার ভোটের অধিকার লুট করে। কোঅপারেটিভ, পঞ্চায়েত, স্কুল ম্যানেজিং কমিটি, মাদ্রাসা ম্যানেজিং কমিটি, ক্লাব, খেলাধুলার প্রতিষ্ঠান, এই সবে গণতন্ত্র শেষ করা হয়েছে। তারপরে আমাদের দেশের গণতন্ত্র শেষ করতে চাইছে, কিন্তু সোজাসুজি এই কথা বলে না। সিপিআইএম যেরকম সরাসরি বলে সেটা বলে না। তারা তখন ধর্মের আবেগ, ধর্মীয় পোশাক, ধর্মীয় চিহ্ন, ধর্মীয় উস্কানি, ধর্মকে বর্ম করে ব্যবহার করে মানুষকে ভাগ করে। এজন্য আমরা বললাম এসআইআর এর আগে, এসআইআর ঘোষণা করার আগে যে ভয় বা আতঙ্কিত হবেন না। এই যে প্রণয় কার্জি বলল কারুর বাপের তাগদ হবে না, আমাদের রাজ্যের যে মানুষের ভোটের অধিকার আছে তার ভোটাধিকার কেড়ে নেবে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, আমরা সব বাম দল মিলে সিও দপ্তরে গিয়ে বলেছি, কোনো নাটক না, পরিষ্কার কথা, যত মৃত মানুষ আছে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দাও। ইলেকশন কমিশন দিতে চায় না, বিজেপি তৃণমূল চায় না। আমরা বলি, এই যে মীনাক্ষী বলল বুথে যেতে হবে, বুথকে সংগঠিত করতে হবে। আমরা যে বলি খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, এই যে শ্রম কর লাগু করেছে তার বিরুদ্ধে, বেকারি আছে তার বিরুদ্ধে, কাজের দাবিতে, মজুরির দাবিতে, জমির দাবিতে লড়াই করতে হবে।
এগুলো সব জীবন্ত মানুষকে নিয়ে কারবার। আর ভোট আসলে মোদি মমতা শ্মশান কি বাত হো, কবরস্থান কি বাত হো বলে চিৎকার করে, কারণ ওদের মৃত মানুষকে নিয়ে কারবার, লাশ নিয়ে কারবার। বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে এটাই তফাৎ, আমাদের জ্যান্ত জীবন্ত মানুষকে নিয়ে কারবার আর ওদের যত মৃত মানুষকে নিয়ে কারবার। তার জন্য লাশ খোঁজে। দেখবেন যখন অভয়াকাণ্ড হচ্ছিল তখন বিজ্ঞাপন দিচ্ছিল হাসপাতালে এত লোক মারা গেল, অন্য সময় মারা যাচ্ছে, মরা মানুষের চোখ খুবলে নিয়ে চলে যাচ্ছে, লাশ সাবার করে দিচ্ছে। করোনার সময় কত লোক মারা গেল, যোগী রাজত্বে এলাহাবাদে গঙ্গায় ভাসিয়ে দিল, কাউকে শ্মশানে পাঠালো না, কাউকে গোরস্থানে পাঠালো না, কোনো হিসেব দিল না। মোদি মমতা আজ পর্যন্ত কতজন মারা গেছে, তারা এখন আবার সেই লাশের কারবার শুরু করেছে। আসলে যে শিশু জন্মেছে তার জন্য উপযুক্ত ব্যবস্থা দরকার, তার পুষ্টির দরকার, তার দুধের দরকার, তার ওষুধের দরকার, তার চিকিৎসার দরকার। সে যখন হাঁটি হাঁটি পা করে রাস্তায় বেরোবে তার রাস্তা দরকার, সেই রাস্তা ধরে যে পড়াশোনা করতে যাবে তার স্কুল দরকার, সেই স্কুল কলেজ থেকে যখন বেরোবে তখন তার কাজের জন্য কল কারখানা অফিস আদালত দরকার, যখন সে কাজ করবে তখন তার উপযুক্ত মজুরি দরকার, যখন সে বয়স্ক হবে অসুস্থ হবে তখন তার সামাজিক নিরাপত্তা দরকার, তার জন্য পেনশন দরকার। এই দক্ষিণপন্থী সরকার এই প্রত্যেকটা পর্যায়ে যে অধিকার আছে কেড়ে নেয়। এরা মিড ডে মিলের খাবার পর্যন্ত চুরি করে, আইসিডিএস এর খাবার পর্যন্ত চুরি করে, মিড ডে মিলের চাল চুরি করে, হাসপাতালের ওষুধ নিয়ে জালিয়াতি করে, গোটা হাসপাতালগুলোকে শেষ করে দিয়েছে, স্কুলগুলোকে শেষ করে দিয়েছে। আজকে একজন মা যদি সন্তান প্রসবা হয় সে রক্তাল্পতায় ভুগছে, জিনিসপত্রের দাম এত বেড়েছে, অপুষ্টি ভোগে, তার শরীরে রক্ত হয় না, ডাক্তার বলে আয়রন টনিক খেতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, রক্ত চড়াতে হবে। আমার নানি দাদি মা খালা যখন বাচ্চা জন্ম দিয়েছে তখন কিন্তু তাকে রক্ত দিতে হয়নি। মোদি মমতা বলছে উন্নয়নের জোয়ার হয়েছে, দেশ এগিয়ে চলেছে, জিডিপি বাড়ছে, কিন্তু আমাদের 100 জন মায়ের মধ্যে 70 জন মা সন্তান প্রসব করার আগে তাকে টনিক খেতে হয়, নাহলে ওষুধ খেতে হয়, তা নাহলে দুর্বল আছে, সে সুস্থ বাচ্চাকে জন্ম দিতে পারবে না। কেন এরকম অবস্থা হলো? আসলে লুট, সেই লুটের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। কৃষি মান্ডি বলুন, ফসলের দাম বলুন, সারের কথা বলুন, বিদ্যুতের দাম বলুন, জ্বালানি বলুন, ডিজেল বলুন, কেরোসিন তেল বলুন, রান্নার গ্যাস বলুন, সর্বত্র লুট হচ্ছে, জঙ্গল কেটে সাফ করা হচ্ছে। আপনারা দেখেছেন যখন বন্যা হয়েছে, উত্তরবঙ্গে বিপর্যয় হয়েছে, এই নদীগুলোতে কত গাছের কাঠ ভেঙে আসছে, বড় বড় ঘুঘুড়ি ভেসে আসছে। মমতা বললে ওটা ভুটান থেকে আসছে। আসলে গোটা হিমালয়কে শাসক দল, শাসক শ্রেণী লুটের কারবার করেছে। এত ধস আগে কখনো হয়নি, এত বিপর্যয় হয়নি। আমরা শুধু তার বিরোধিতা করছি না। যখন প্রাকৃতিক বিপর্যয় হলো, এই কোচবিহারে হোক, আলিপুরদুয়ারে হোক, জলপাইগুড়িতে হোক, দার্জিলিং জেলায় হোক, মালদায় হোক, মুর্শিদাবাদে হোক, ঘাটালে হোক, সবচেয়ে আগে লাল ঝান্ডার ছেলেপেলেরা, রেড ভলেন্টিয়ার, আমাদের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা, কর্মচারী, শিক্ষক, তারা নেমেছেন মানুষের পাশে। আসলে করোনার সময় যেরকম রেড ভলেন্টিয়ার নেমেছিল অক্সিজেন সিলিন্ডার নিয়ে, এটাই আমাদের কাজ। মানুষকে বাঁচাতে হয়, মানুষকে বাঁচাতে হলে মানুষের যে সম্প্রীতির সম্পর্ক আছে তাকে বাঁচাতে হয়, দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হয়। তাকে হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি, কোচ রাজবংশী, নেপালি, ভুটিয়া, লেপচা বলে ভাগ করে দিলে হয় না। আজকে যারা লুট করছে তারাই ভাগ করছে। এজন্য এই বিভাজন থেকে রাজ্যকে বাঁচাতে হবে। যত ভোট আসবে তত দেখবেন মন্দির মসজিদ এই নিয়ে দাওয়া বাজবে। আরে মন্দির ছিল, মন্দির আছে, মন্দির থাকবে, মসজিদ ছিল, মসজিদ আছে, মসজিদ থাকবে, গির্জাও ছিল, গুরুদ্বারাও ছিল। কিন্তু যখন ভিতরভাবে গোল্ডেন টেম্পলকে ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেছিলেন, খালিস্তানির কথা বলেছিলেন,
তখন আমরা বামপন্থীরা বলেছিলাম, না হিন্দু রাষ্ট্র না খালিস্তান, এক রহেগা হিন্দুস্তান। মানুষকে যদি ঐক্যবদ্ধ করতে হয় তাহলে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা নিয়ে রাজনীতি করতে হয় না। এই জন্য জ্যোতি বসু বলেছিলেন যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাবেন না। আর মমতা ব্যানার্জিকে বলেছিলেন সবচেয়ে খারাপ কাজ করছে এই মেয়ে ছেলেটি, খাল কেটে কুমির আনার মতো করে হাত ধরে বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসছে। শুনলেন, বলল আরএসএস এর দুর্গা। আরএসএস বলেছিল এই বাংলা থেকে লাল ঝান্ডাকে তুলতে হলে মমতাই পারবে। মমতা বলেছিল আপনাদের 1% সাহায্য চাই। আরএসএস এর প্রধান বলেছিলেন এই শতাব্দীর গোড়ায়, দিল্লির মিটিং এ ভিডিও রেকর্ডিং আছে, ममता देवी आप 1% बोल रहे हो, हम 100% देंगे। এজন্য দুর্গা সাজিয়েছিল। অসুর নিধনের জন্য দুর্গা যেরকম আমাদের পৌরাণিক কাহিনীতে আছে, 10 ভুজা 10 হাতে অস্ত্র দেবতারা দিয়েছিলেন, আরএসএস দেবতা সেজেছিল, মমতাকে দুর্গা সাজিয়েছিল। আর বলেছিল খানা পিনা দানা পানি পুঁজিপতি ইলেকট্রাল বন্ড কালো টাকা যা লাগবে সব দেব। আর তাহলে মমতা বলেছিল সব চেয়ারের একরা হয়েছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল ঘটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই আজকে দেশকে বাঁচাতে হলে লাল ঝান্ডাকে আরো মজবুত করতে হবে, লাল পার্টিকে আরো মজবুত করতে হবে, বামপন্থীদের আরো শক্তিশালী করতে হবে, বামপন্থীদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। দেশ বাঁচবে না যদি বাংলা না বাঁচে। অতীতে আমাদের ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের আগে, স্বাধীনতা আন্দোলনের পরে বাংলা পথ দেখিয়েছে আমাদের দেশের রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে। এজন্যই আমরা কবিকে স্মরণ করি, এজন্যই আমি মনীষীকে আমরা স্মরণ করি, কারণ এরাই পথ দেখিয়েছিলেন। আজকে মমতার হাতে পড়ে বাংলা, তাকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার পথ দেখাচ্ছে। এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, এটা বিজেপি মধ্যপ্রদেশের ব্যাপক কাণ্ড আগে করেছিল রাজের আসের নেতৃত্বে। মমতা তার থেকে শিখে নিয়ে তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে এই স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, বিশ্ববিদ্যালয় সর্বত্র শিক্ষক নিয়োগে দুর্নীতি করছেন ওদের শেখানো পথে। সিবিআই কোনো তদন্ত করে মধ্যপ্রদেশের শিক্ষক নিয়োগের দুর্নীতিতে কাউকে শাস্তি দেয়নি, মামলা গুটিয়ে নিয়েছে। আমাদের রাজ্য দেখছি ইডি, সিবিআই এত চুরি, এত জোর চুরি, আর বহাল তবিয়েতে সব বাইরে এসে ঘুরছে। আমরা বলেছিলাম এখানে কোচবিহারের মানুষকে, উত্তরবঙ্গের মানুষকে বিজেপি বুঝিয়েছিল যে সিপিএম তো দুর্বল হয়ে গেছে, তাহলে লাল ঝান্ডা তো পারবে না, তাহলে 56 পারবে। তো 56 ইঞ্চি ছাতি তো আছে প্রধানমন্ত্রী। এটা একটা মজার কথা আমি বলি, আচ্ছা 56 ইঞ্চি ছাতি কোনো মানুষের হয়? আপনাদের এখানে কারোর আছে? বালাভূতে আছে, বহরমপুরে আছে, তুফানগঞ্জে আছে, কুচবিহারে আছে, বাংলায় আছে, দেশে আছে, পৃথিবীতে আছে। 56 ইঞ্চি ছাতি গন্ডারের হয়, জলস্থির হয়, হাতির হয়, বুনো শুয়োরের হয়, কোনো মানুষের হয় না। হাততালি দিয়ে লাভ নেই। এটা বলছি কারণ এই যে মিডিয়ার বন্ধুরা বসে আছে না, সমাজ হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়ায়, এই যে হিন্দু, মুসলমান, বাংলাদেশি, রোহিঙ্গা, এই যে সব ঢল নেমেছে, পুরনো কালী পুজোর ভাসানের ছবি দিয়ে বিজেপি প্রচার করছে, দেখো কাঁটাতারের বেড়ায় কত লোক, সব পশ্চিমবঙ্গ খালি হয়ে গেল, সব বাংলাদেশ চলে যাচ্ছে। এইভাবে মাথা ঘোরায় মিথ্যা প্রচার করে। এটা একটা বড় ফেক নিউজ। মানে তাহলে 56 ইঞ্চি হচ্ছে ফেক নিউজের একটা উদাহরণ। এইরকম ফেক নিউজ করেছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন আমাদের জোয়ান ছেলে মেয়েদের জন্য চাই শিল্প, কল কারখানা। তখন এই বিজেপি, এই শুভেন্দু, এই তৃণমূল সব এক কাট্টা হয়েছিল, মাওবাদী টাওবাদী সব এক কাট্টা হয়ে বলেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের গায়ে, হাতে, জামায় সব রক্ত লেগে আছে। আজকে এটা প্রমাণ করছে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য উপযুক্ত বাংলা গড়ে তোলার জন্য, যেখানে কৃষিতে আমরা স্বয়ম্বর হব, সেচের ব্যবস্থা হবে, বন্যা রোধ হবে, বাঁধ নির্মাণ হবে, বাঁধ নির্মাণের নাম করে, বাঁধ রক্ষার নাম করে চুরি হবে না, বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করবে না, আর প্রত্যেকবার বন্যায় ভেসে যাবে না মানুষের সবকিছু। যেখানে কল কারখানা হবে আর ছেলেমেয়েরা কাজ পাবে,
বৃত্তি শিক্ষা হবে, পেশা শিক্ষা হবে, তবেই তো আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসার গড়ে তুলেছিলাম। আজকে দক্ষিণপন্থীর উত্থান মানে গোটা দেশে এবং আমাদের রাজ্যে স্কুল কলেজ বন্ধ হচ্ছে, চৌপাট হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এজন্য শিক্ষাকে বাঁচাতে হবে, আমাদের সংস্কৃতিকে বাঁচাতে হবে, আমাদের রাজনীতিকে বাঁচাতে হবে, আমাদের পাড়া মহল্লা গ্রাম বাঁচাতে হবে। আর সে কাজ করতে হলে লাল ঝান্ডাকে আরো নতুন করে মজবুত করে গড়ে তুলতে হবে। দেশকে বাঁচাতে হলে যেমন বাংলাকে বাঁচাতে হবে, তেমনি বাংলার পুনর্জাগরণের জন্য বামপন্থার পুনরুত্থান করতে হবে। তারই শপথ আমরা নিতে এসেছি। সে লড়াই আপনারা সবাই সামিল হবেন তো? হবে লড়াই? আরো জোরে পেছনে যারা আছে, হবে লড়াই? তাহলে বাংলা বাঁচাও যাত্রা আসলে নতুন বাংলা গড়ার শপথ নেওয়ার দিন। আজকে প্রমোদ দাশগুপ্তর ছবিতে আমরা মালা দিয়ে ফুল দিয়ে এই যাত্রা শুরু করছি। আজকের দিনে প্রণব মুখার্জি, প্রমোদ দাশগুপ্ত তিনি মারা গিয়েছিলেন। এত বছর পরে আমরা বলতে পারি সেই প্রমোদ দাশগুপ্তর অনুসারী আমাদের এই সিপিআইএম, এই লাল ঝান্ডার কর্মীরা আমরা হাতের তালুর মতো আমাদের রাজ্যকে চিনি। আমাদের ক্ষেত মজুর, আমাদের পরিযায়ী শ্রমিক, আমাদের গিগ ওয়ার্কার, আমাদের দিন মজুর, আমাদের ছোট ব্যবসায়ী, আমাদের দোকানদার, আমাদের পার্ট টাইম কন্ট্রাকচুয়াল লেবার, আমাদের স্কিম ওয়ার্কার, আমাদের মা বোনেরা, আমাদের শিশুরা, আমাদের কিশোররা, আমাদের চাষি, আমাদের মজুর, আমাদের মেহনতি মানুষ, আমাদের অধ্যাপক, শিক্ষক, ব্যবসায়ী, এই সবার যা সমস্যা আছে সেগুলোকে আমরা এই যাত্রার মধ্যে দাঁড়িয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা হবে, জনসম্পর্ক হবে, সেইখান থেকে আমরা রসদ জোগাড় করব। তাকেই পাথেয় করে আগামী দিনে আমাদের লড়াইকে আরো জোরদার করব। আজকে এখানে কোনো জমায়েত থেকে এটা শেষ না, নতুন বাংলা গড়ার শপথ নেওয়ার দিন। এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো। ওরা ভয় পেয়েছে, তৃণমূল আক্রমণ করেছে একজন কর্মীকে। এই সন্ত্রাস আমরা অনেক দেখেছি, হাজার হাজার মামলা হয়েছে, ঘর ছাড়া হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, পাট্টা নেওয়ার কৃষক যাকে পাট্টা দিয়েছিলাম তার পাট্টা কেড়ে নিয়েছে, জমি দখল করেছে। আজকে আবার নতুন করে লড়াই হচ্ছে সেই জমি পুনর্দখলে। আজকে ওদের অত সাহস নেই সে সন্ত্রাস করার। আরো জোটবদ্ধ হতে হবে, আরো বন্ধু জোগাড় করতে হবে। যারা সরে গিয়েছেন, নড়ে গিয়েছেন, তাদেরকে আমরা ডেকেছি। আর এই যে মানুষ বিশেষত কুচবিহারে, উত্তরবঙ্গে যে মানুষ আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তারাও এসছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি। এটা বিজেপি খুব ভালোভাবে বুঝেছে। আমরা যেই বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছি, দেখবেন শিবেন্দু তিরিং বিরিং করে লাফাতে শুরু করে দিয়েছে। সেও আজকে আলিপুরদুয়ারে, কালকে কুচবিহারে ছুটতে আরম্ভ করেছে। যে আসলে বিজেপিতে যারা গিয়েছিল তাদের মোহ ভঙ্গ হয়েছে। আমরা মতুয়াদের দেখেছি 50 টাকায় 500 টাকায় নাগরিকতা বিক্রি করছিল ওই শান্তনু ঠাকুররা, আর বলেছিল নাগরিকতা দেব, কাউকে দেয়নি। গত নির্বাচনের সময় বিজেপি তৃণমূল মিলে বলেছিল সিএএ আসছে, এবং সেখানে দাঁড়িয়ে মুসলমানদের সব তাড়াবে আর মতুয়াদেরকে নাগরিকতা দেবে। কিচ্ছু দেয়নি, কিচ্ছু করতে পারবে না। ওটা হাতের মোয়া না। কেউ চাইলেই নাগরিকতা বিলি করতে পারে না, কেউ চাইলেই নাগরিকতা ছিনিয়ে নিতে পারে না। আমাদের সাংবিধানিক অধিকার আছে, সংবিধান আছে, এই জন্য ওরা সংবিধানকে ধ্বংস করতে চায়। এই যে বললো, সেদিন মেদিনীপুরে গেছি, একজন দাড়িওয়ালা বয়স্ক কৃষক এসে বলছেন, বাবা আমার ছেলে পুলের ভোটার লিস্টে নাম আছে, আমার নাতি নাতনিরও নাম আছে, কিন্তু 2002-এ কি জানি কেন ভোটার লিস্টে আমার নাম নেই। আমি বললাম ঘাবড়াবেন না, ও সব হবে। আমরা সহায়তা কেন্দ্র করেছি, ভোটার সহায়তা কেন্দ্র সেটা হবে। ওরা যদি আমার কাছ থেকে কাগজপত্র চায়, বাবা আমি তো কোনোদিন স্কুলে পড়িনি, আমি কাগজ কি করে? আর আপনি মুসলমান তো, সব জায়গায় তো বড় কবরস্থান আগে ছিল না, বাপদাদার কবর আপনার বাড়ির পেছনেই তো গ্রামে কবর দিতেন। বললো হ্যাঁ। আলাম কেউ যদি বলে আপনি কোথাকার লোক, আপনি কবর থেকে এক মুঠো মাটি তুলে বলবেন যা বেটা ডিএনএ করে দিয়ে আয়, আমার 14 পুরুষের ডিএনএ এই বাংলার এই জায়গার এই গ্রামের মাটির সঙ্গে মেশানো আছে। কে দিলীপ ঘোষ, কে সুকান্ত হুমকি দিয়ে দিল, আর সবাই ভয় পেয়ে যাবে। এত সহজ নয়। যে ডর গিয়া সো মর গিয়া। লাল ঝান্ডার এই জন্যই দরকার আছে, একবার লাল ঝান্ডাকে তুলে নিলে
বুকে সাহস আরো বেড়ে যায়, মাথা আরো উঁচু হয়ে যায়, শিরদাঁড়া আরো সোজা হয়ে যায়, আর শত্রুদের বুকে তাপন ভরে যায়। সে কাজটা আপনারা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যাত্রা শুভ হোক এবং আমরা এই কঠিন পথ অতিক্রম করে কামারহাটির পথে 17 তারিখে মিলিত হবে। পথে যাদের সঙ্গে দেখা হবে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আহ্বান জানান, এই যাত্রাকে অভিনন্দন জানান। আপনাদের বেদনা, যন্ত্রণা, সমস্যা আমাদের সঙ্গে ভাগ করে নিন, আমাদের লড়াইয়ে অংশীদার হন। আমরা লড়াইকে তীব্র করে আপনাদের অধিকারকে ফিরিয়ে আনবো, ছিনিয়ে আনবো, আর এই বাংলাকে বাঁচাবো, সে শপথ আমরা নেব। ইনকলাব, আরো জোরে ইনকলাব।